তো অর্গানিক কেমিস্ট্রির শুরুতেই আমরা যে জিনিসটা পড়বো জৈব যৌগের সূচনা। আমি কথা না বাড়াই, গল্প করব না বেশি, একদম টু দা পয়েন্ট পড়ালেখা হবে। জৈব যৌগ শুরুর পূর্বে প্রথমে আমাদের জৈব যৌগের সূচনা, এবং এই জৈব যৌগের সূচনা থেকে প্রচুর প্রশ্ন আসে তুমি যদি দেখো। এবং হচ্ছে তোমাদের যে প্রথম 4টা লেকচার হবে তোমরা দেখছো হয়তো বা, এবং সমানতা পর্যন্ত পড়ানোর পরে ভাই একটা স্পেশাল এক্সাম নিব, এক্সামটা হবে 80 মার্কের, এবং এটা সলভ ক্লাসও নিব। এখন কথা হচ্ছে আমাদের যে সূচনাটা আছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে হচ্ছে তারা অর্গানিক কেমিস্ট্রিতে অবদান রাখছিলেন। তার ভিতরে কয়েকজন বিজ্ঞানী তোমার পড়া লাগবে। এক হচ্ছে বিজ্ঞানী শিলে। কি পড়া লাগবে? বিজ্ঞানী শিলে, সে কি কি অবদান রাখছে। তারপরে তোমার পড়া লাগবে হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস, এবং এই বার্জেলিয়াস নিয়ে অনেক পড়ালেখা আসে এবং অনেক কনফিউশনও আছে আমাদের। তারপরে তোমাকে পড়া লাগবে হচ্ছে বিজ্ঞানী, মনে করো আমাদের রাউলি, এবং অবশেষে যে সবকিছুর অবসান ঘটাইছে সেই বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার না ভোলার না যাই পড়ো, আমি বলবো ফ্রেডরিক ভোলার। ঠিক আছে, ফ্রেডরিক ভোলার। এবং আমাদের বইগুলোতে দেখবে লেখা আছে ফ্রেডরিক উহলার, তুমি উহলারও পড়তে পারো, কোনো সমস্যা নাই। তো এই যে জৈব যৌগের সূচনা দিয়ে যে আমরা স্টার্ট করব, জৈব যৌগের সূচনায় এইখানে কি পড়া লাগবে স্যার, বা কি পড়া লাগবে ভাই, যে যেটাই বলো। ভাইয়া এইখানে পড়া লাগবে প্রথমত হচ্ছে বিজ্ঞানী শিলে কি কি অবদান রাখছিল। প্রথমত আমাদের হচ্ছে জৈব যৌগ মানেই হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস যেটা বলছিল, সে একটা প্রাণ শক্তি মতবাদ দিছিল। দেখো বিজ্ঞানী বার্জেলিয়াস কি করছিল, প্রাণ শক্তি মতবাদ দিয়েছিল। এই প্রাণ শক্তি মতবাদ কি? সে বলছিল হচ্ছে সজীব বস্তু থেকে আহরিত বস্তুই হচ্ছে, মানে সজীব মানে যাদের প্রাণ আছে, সজীব বস্তু থেকে আহরিত বস্তুই হচ্ছে অর্গানিক কম্পাউন্ড বা হচ্ছে জৈব যৌগ। সজীব বস্তু থেকে আহরিত যৌগ সমূহই হচ্ছে জৈব যৌগ, এবং নির্জীব বস্তু বা যাদের প্রাণ নাই, নির্জীব বস্তু থেকে আহরিত যৌগই হচ্ছে আমাদের অজৈব যৌগ। যদিও কথাটা ঠিক ছিল না, বাট পরীক্ষায় কিন্তু আসে। সজীব বস্তু থেকে, লিখে রাখো, সজীব বস্তু থেকে আহরিত যৌগই কি আমাদের জৈব যৌগ, আর হচ্ছে নির্জীব বস্তু থেকে আহরিত যৌগগুলাই হচ্ছে আমাদের অজৈব যৌগ। অজৈব যৌগ এইটাই বলছিল হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস, এবং এইটাই তার হচ্ছে প্রাণ শক্তি মতবাদ নামে পরিচিত। কিন্তু আসলে এইটা প্রাণ শক্তি মতবাদটা বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার সাহেব যখন আসছিল, ফ্রেডরিক ভোলার, দেখো ফ্রেডরিক ভোলার সাহেব, সে হচ্ছে প্রাণ শক্তি মতবাদটা ড্যাশমেশ করে দেয়। কারণ সে একদিন ল্যাবে কাজ করতেছিল, এবং ল্যাবে কাজ করতে করতে তুমি জানবা আমাদের অর্গানিকের ল্যাবগুলা, বা তোমাদের যদি বড় ভাই কোনো প্রাইভেট টিউটর থেকে থাকে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, তার থেকে জিজ্ঞেস করবো অর্গানিকের যে কাজগুলো আছে বা অর্গানিকের যে ল্যাবগুলো আছে, এগুলো খুবই সময় সাপেক্ষ। এগুলা কি খুবই সময় সাপেক্ষ, মানে অনেক সময় লাগে। বা এমনও হয় মাঝে মাঝে, আমাদের বড় ভাইদের থেকে শুনছি, বা আমার লাইফে একদিন হয়েছে, তারা যখন বিভিন্ন রিয়েকশনগুলা করতো, বড় বড় রিয়েকশনগুলা, দেখা যেত হচ্ছে ওই যে পাটি আছে না, শীতল পাটি বা ছোট ছোট পাটিগুলা, এই পাটি নিয়ে ল্যাবে যাইতো, মানে সারা রাত ধরে রিডিং নিতে হইতো। দেখা যেত কিছুক্ষণ ঘুমাইতো, আবার কাজ করতো, কিছুক্ষণ ঘুমাইতো। তো বিজ্ঞানী রাউলি ঠিক এই বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার ঠিক সেম ভাবে সে হচ্ছে, মনে করো লেড সায়ানাইড থেকে সে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে চাইছিল। কি লেড সায়ানাইড থেকে সে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে চাইছিল। সে যে কাজটা করছিল, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইডের বিক্রিয়ায় সে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে চাইছিল। কিন্তু সে ভুলবশত, এই যে এই কাজগুলো তো অনেক সময় সাপেক্ষ, সে ভুলবশত যে কাজটা করছিল আর কি, ওই দিন ল্যাবে ঘুমায় গেছিল। তো অর্গানিকের সবগুলা বিক্রিয়ায় কিন্তু তাপ দেওয়া লাগে বা হিট দেওয়া লাগে। তো দেখা গেছিল এই অ্যামোনিয়াম সায়ানাইড বেশি পরিমাণে হিট হওয়ার ফলে একটা পুনর্বিন্যাস বিক্রিয়ায় চলে যায়, এবং এই পুনর্বিন্যাস বিক্রিয়ার ফলে ইউরিয়া তৈরি হয়ে যায়। তো ব্যাপারটা একটু লেখো, এই রিয়াকশনটা অনেক আসে, এই রিয়াকশনটা থেকে হচ্ছে আমাদের প্রচুর প্রশ্ন আসে। আমি আবারও বলে দিই, সবাই হচ্ছে একটু 5 জন করে মেনশন দিয়ে দাও যদি পুরস্কার পেতে চাও। গত দিনের পুরস্কার যে পাইছে তার নামটা তো আমরা লিখেই দিছি ক্লাসের শুরুতে, আবার ক্লাসের শেষে বলে দিব। ফ্রেডরিক ভোলার সে কি করতেছিল, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস লেড সায়ানাইড PbCnO2, এই সংকেতটা দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস লেড সায়ানাইড, এই সংকেতটা দেখো আর কি।
এখন সে কি করছিল, এই লেড সায়ানাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় একটু মনে রাখবা, এই লেডটাকে আমি বলি মজা করে ছেলে আর ক্লোরাইডটাকে বলি মেয়ে। এই লেড আর ক্লোরাইড মিলে দুইজনে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, লেড ক্লোরাইড তৈরি হয়ে গেছে, আর বাকিটা অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হবে, NH4CnO অ্যামোনিয়াম সায়ানাইড। এখন সে কি করছিল, ঘুমায় গেছিল, যার ফলে কি হয়েছিল, প্রচুর পরিমাণে হিট হয়ে গেছিল অ্যামোনিয়াম সায়ানাইডটা, এবং এই অ্যামোনিয়াম সায়ানাইডটা হিট হওয়ার ফলে ভাইয়া যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে ইউরিয়াতে কনভার্ট হয়ে গেছে, আর NH2CO NH2, এবং এই বিক্রিয়াটাকে আমরা মজা করে বলি পুনর্বিন্যাস বিক্রিয়া। একটু লিখে রাখো, পরীক্ষায় 3 বার আসছে এই পর্যন্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1 বার, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে 1 বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 বার। সেটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরির প্রক্রিয়াটা, এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে ভাইয়া, আমরা যদি বলতে চাই এই বিক্রিয়াটার নাম হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। এখন কেন পুনর্বিন্যাস বিক্রিয়া ভাইয়া, তোমার প্রশ্ন জাগতে পারে, ভাইয়া একটু বলেন না কেনই বা পুনর্বিন্যাস বিক্রিয়া, একটু চাঙ্গা হও, ঘুম ঘুম ভাব কাটাও, এনার্জেটিক ভাবে পড়ালেখা করো, একটু বুঝার চেষ্টা করো। এই যে এইখানে আমরা গণবো, শুনো, কেমিস্ট্রি পড়ার জন্য, অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য আমরা যোগ বিয়োগ করে অনেক বিক্রিয়া করব। লিখে রাখো, আজকে যারা প্রথম থেকে নিয়ত করছো যে আমি লাস্ট ক্লাস পর্যন্ত ভাইয়ের সাথে থাকবো এবং ক্লাসগুলো করব, তার জন্য বলতেছি, একটু খেয়াল করো। এইখানে তুমি গণবা, দেখো নাইট্রোজেন কয়টা, নাইট্রোজেন এইখানে 2টা, একটু খেয়াল করো, নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন কয়টা, 4টা, হাইড্রোজেন 4টা, কার্বন 1টা, অক্সিজেন 1টা, তাই না? এটাকে আমরা কি বলি, আণবিক সংকেত বলি। আচ্ছা, একটু খেয়াল করো, ঠিক সেম ভাবে এইখানে আসো, ইউরিয়াতে নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন কয়টা, 2 2 4টা, কার্বন 1টা, অক্সিজেন 1টা। তাহলে দেখো সেম সেম এক কালার কিন্তু, বা দুইটাই কিন্তু সেম সেম, এবং যার ফলে আমরা এটাকে বলি হচ্ছে, এইটা কি হয়েছে, এটা হচ্ছে একটা পুনর্বিন্যাস বিক্রিয়া হয়েছে। মানে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন, জাস্ট হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইডটা নতুন রূপে সাজছে, এই কারণে এই বিক্রিয়াটার নাম পুনর্বিন্যাস বিক্রিয়া। তো আমরা যে কথাটায় ছিলাম ভাইয়া, ফ্রেডরিক ভোলার এই ব্যক্তিটা কি করছে, সে হচ্ছে ভুল প্রমাণ করে দিছে প্রাণশক্তি মতবাদ। এখন কিভাবে ভুল প্রমাণ করছে একটু খেয়াল করো। এই যে অ্যামোনিয়াম সায়ানাইড, এটা হচ্ছে অজৈব যৌগ, এটা কি অজৈব যৌগ, আর ইউরিয়াটা হচ্ছে আমাদের জৈব যৌগ, এটা কি জৈব যৌগ। এখন কথা হচ্ছে আমাদের অজৈব যৌগ থেকে কি তৈরি হয়েছে, আমাদের জৈব যৌগ তৈরি হয়েছে। কিন্তু আমাদের বার্জেলিয়াস সাহেব কি বলছিল ভাইয়া, বার্জেলিয়াস সাহেব বলছিল কখনো অজৈব যৌগ থেকে জৈব যৌগ পাওয়া সম্ভব নয়। বার্জেলিয়াস সাহেব কি বলছিল, অজৈব যৌগ থেকে কখনো জৈব যৌগ পাওয়া সম্ভব নয়। আর প্রাণশক্তি মতবাদটা এতটা ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির নাম শুনছো তো, জেএনইউ তে রিটেনে আসছিল, তোমরা আজকে প্রশ্ন ব্যাংকটা খুলে দেখবা, প্রাণশক্তি মতবাদ রিটেনে আসছিল জগন্নাথ ইউনিভার্সিটিতে। যদিও এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছতে চলে গেছে, রিটেনের আর নামগন্ধ নাই, তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো রিটেন আছে। তাহলে আমরা যা পড়ছি, যারা পরবর্তীতে জয়েন করছে, আমি ছোট্ট করে একবার রিভাইন্ড করে দেই, ঠিক আছে? একটু খেয়াল করো, বার্জেলিয়াস প্রাণশক্তি মতবাদ, সজীব বস্তু কি হবে, জৈব যৌগে পরিণত হবে, নির্জীব বস্তু থেকে অজৈব যৌগ তৈরি হবে, এবং সে বলছিল হচ্ছে কখনো অজৈব যৌগ থেকে জৈব যৌগ আহরণ সম্ভব নয়, এটা প্রাণশক্তি মতবাদ। তার এই প্রাণশক্তি মতবাদটাকে ভুল প্রমাণিত করছে হচ্ছে ফ্রেডরিক ভোলার, এবং সে কি করছিল, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ভুলবশত ইউরিয়া তৈরি করে ফেলছিল। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এখানে ফ্রেডরিক ভোলার যেহেতু প্রথম জৈব যৌগ আহরণ করছে, তাই তাকে জৈব যৌগের জনক বলা হয়। কি জৈব যৌগের জনক বলা হয়। তো একটা ঝামেলা পোলাপাইনের ভিতরে সবসময় হয়, একটা ভুল সবসময় হয় এই জায়গাটায়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, একটা প্রশ্ন আসে, লিখে রাখো জৈব যৌগের জনককে, আরেকটা প্রশ্ন আসে জৈব যৌগ নামের প্রবক্তাকে। একটু ভালোভাবে বুঝো, একটা প্রশ্ন আসে কি জৈব যৌগের জনককে, আরেকটা প্রশ্ন আসে জৈব যৌগ যে নামটা, এই নামের প্রবক্তাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে জৈব যৌগ নামের প্রবক্তা হচ্ছে বার্জেলিয়াস। কি জৈব যৌগ এই নামের প্রবক্তাকে, নামের প্রবক্তা একটু বুঝো, জৈব যৌগ, এই যে যৌগটার নাম যে জৈব যৌগ, এই নামের প্রবক্তাকে আমাদের বার্জেলিয়াস। তো এটা কিন্তু পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, জৈব যৌগ নামটার প্রবক্তাকে এবং জৈব যৌগের জনককে, পরীক্ষায় আসে কিন্তু। হ্যাঁ, আর তোমরা যারা নতুন জয়েন করতেছো 5 জন করে মেনশন দাও, আমরা কিন্তু চেক করি লটারির মাধ্যমে হচ্ছে যে বিজয়ী হবে মেনশন দাতা, সে আমার যে কোনো একটা প্রাইভেট ব্যাচে
ফ্রিতে অ্যাড হইতে পারবা, যেটা তোমার মন চায়। কারণ হচ্ছে স্টুডেন্টদের এইটুকু ফ্রিডম দেওয়া দরকার, সে কষ্ট করে তার 5 জন বন্ধুকে ডাক দিছে। আচ্ছা, বার্জেলিয়াস শেষ, ফেডরিক ভোলার শেষ, এখন লাগবে বিজ্ঞানী শিলে। এখন লাগবে কি? বিজ্ঞানী শিলে। এই শিলে কি কি কাজ করছিল? শিলে 3টা কাজ করছিল। একটা হচ্ছে শিলে হচ্ছে ফল ফলাতে নিয়ে খুবই পছন্দ ছিল, তার ফল ফলাতে নিয়ে কাজ করা। সে প্রথমত হচ্ছে আঙ্গুর ফল যেটা ছিল, আঙ্গুর ফল, সে আঙ্গুর ফল থেকে টার্টারিক অ্যাসিড আহরণ করছে। কি? আঙ্গুর ফল থেকে সে টার্টারিক অ্যাসিড যেটা আছে, টার্টারিক অ্যাসিড সেটা আহরণ করছিল। আচ্ছা, আরেকটা কাজ করছিল সে, একটু বুঝো, সে হচ্ছে আপেল থেকে ম্যালেইক অ্যাসিড আহরণ করছিল। কি করছিল? আপেল থেকে, একটু বুঝো, আপেল থেকে ম্যালেইক অ্যাসিড অ্যাসিড। তো এই দুইটা জিনিস আমরা এইভাবে মনে রাখতে পারি। আম আটা, কি মনে রাখতে পারি? আম আর আটা, যদিও লেম একটা ছন্দ, একটু খেয়াল করো। আম আর আটা দিয়ে মনে রাখতে পারি। এই দুইটা জিনিস কি দিয়ে মনে রাখতে পারি আমরা? আম আর আটা। একটু বুঝো, কি দুইটাই যেহেতু আম আছে, আম আটা। তো আমরা তো এইভাবে মনে রাখবা, আম কি একটা ফল, আপেলও একটা ফল, তাই আমরা এইভাবে মনে রাখবো ফল থেকে, মানে আম, আপেল থেকে ম্যালেইক অ্যাসিড, আর আটা মানে কি? এটা হচ্ছে আঙ্গুর থেকে টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, তাইলে আর ভুল হবে না তোমার, যদিও কাছাকাছি হয়ে যায়। এবং আরেকটা জিনিস, সে হচ্ছে চর্বি বা ফ্যাট বা চর্বি থেকে, আমার দিকে অনেকে তাকায় তাকায় হাসবে, এই যে ফ্যাট পারসন দেখছি, চর্বি থেকে সে গ্লিসারিক অ্যাসিড আহরণ করছিল। এটা একটু মাথায় রাখবা, কি গ্লিসারিক অ্যাসিড সে আহরণ করছিল। তাহলে আমার সাথে আপেল থেকে ম্যালেইক অ্যাসিড, আমার সাথে পড়ো, আপেল থেকে ম্যালেইক অ্যাসিড, আঙ্গুর থেকে টার্টারিক অ্যাসিড, আপেল থেকে ম্যালেইক অ্যাসিড, আঙ্গুর থেকে টার্টারিক অ্যাসিড, চর্বি থেকে গ্লিসারিক অ্যাসিড বা গ্লিসারিন অ্যাসিড। ঠিক আছে, গ্লিসারিক অ্যাসিড কি লিখছি? গ্লিসারিক অ্যাসিড বলতে কোনো অ্যাসিডই নাই, গ্লিসারিন। আসলে ধরতে গেলে এত গরম পড়ছে, বুঝছো, গরমের কারণে আমার বাসায় তো কাকলি ফ্যান নাই। কাকলি ফ্যান থাকলে তো একটু বাতাস হইতো, দামে কম মানে ভালো, কাকলি ফ্যান হইতো, কিন্তু কোনো কিছুই নাই। তো এই কারণে গরমে ঘামতেছি, মাথাও ঠিকভাবে কাজ করতেছে না। যদি মাইকটাও একটু কাকলি মাইক হইতো তাও একটু গরম কম লাগতো, কারণ হচ্ছে এই মাইকটার কারণেও কানগুলা গরম হয়ে যায়, এই দেখো কান গরম হয়ে থাকে। তো চলো আমরা একটু পড়ালেখায় ফিরি। হয়তো বা তোমরাও গরমে গরমে পড়ালেখা করতেছো, বাট এই যে আমাদের ভর্তি যুদ্ধ, এডমিশন টেস্ট, এই যুদ্ধে আমি চাই আজকের লাইভে যারা ক্লাস করতেছো সবাই যেন চান্স পাও, সবার একটা করে সিট থাকবে। বুকের ভিতরে হাত রেখে বলো, ইনশাল্লাহ আমার একটা সিট থাকবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে আমরা হচ্ছে বিজ্ঞানী রাউলি, সে কি অবদান রাখছিল জৈব যৌগের জন্য? বিজ্ঞানী রাউলি, সে হচ্ছে মানব মূত্র থেকে, সে কি করছিল? মানব মূত্র থেকে ইউরিয়া আহরণ করছিল। কি করছিল? ইউরিয়া আহরণ করছিল বিজ্ঞানী রাউলি, ইউরিয়া আহরণ করছিল। তো আমি যা যা পড়াচ্ছি প্রত্যেকটা লাইন কিন্তু এক একটা এমসিকিউ। আবারও বি সিরিয়াস গাইস, প্রত্যেকটা লাইন এক একটা এমসিকিউ, একটা লাইনও বাদ দিও না, প্রত্যেকটা লাইন এক একটা এমসিকিউ, প্রত্যেকটা লাইন। ওকে, এখন আসো, আমরা তো জৈব রসায়নের সূচনা পড়ছি, এখন আমাদের পড়তে হবে জৈব রসায়ন যেহেতু আবিষ্কার হয়ে গেল, বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার যেহেতু জৈব যৌগটা আবিষ্কার করে ফেললো, তাহলে এই জৈব যৌগ জিনিসটা কি? জৈব যৌগ জিনিসটা কি? আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা বলি জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। এখন হাইড্রোকার্বন জিনিসটা কি, তাও তোমার প্রশ্ন জাগতে পারে। হাইড্রোকার্বন কি শুধু কার্বন আর হাইড্রোজেন? না, কখনোই না। কার্বন আর হাইড্রোজেনের সাথে সালফার থাকবে, ফসফরাস থাকবে, অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, সাথে কি থাকবে? মনে করো হ্যালোজেন থাকবে। তো এইটা আমাদের মনে থাকে না, কার্বন এবং হাইড্রোজেন ছাড়া, এই কার্বনের এবং হাইড্রোজেন ছাড়া যে এদের জাতক গুলাযুক্ত হইতে পারে, এরা কারা কারা হইতে পারে একটু বুঝো, একটু বুঝার চেষ্টা করো। আমাদের এই যে স্পোন, একটু বুঝার চেষ্টা করো, এই যে SPON মানে কি? স্পোন মানে চামচ। এই যে একটু ভাইয়ের সাথে পড়ো, আগের ছন্দ মন্দ ভুলে যাও, কারণ এত ছন্দ পড়ে লাভ নাই। স্পোন মানে কি ভাই? চামচ। তো তোমাকে তোমার এক বান্ধবী এসে বলতেছে, একটা ছেলে, দেখি লাস্ট কার কমেন্ট, ইব্রাহিম ইসলাম জয়ের কমেন্ট দেখলাম, সে তার এক বান্ধবীকে মেনশন দিছে, যারা আনিকাকে মেনশন দিছে আর কি। তো ধরলাম
ইব্রাহিমকে তার বান্ধবী বলতেছে, ইব্রাহিম আজকে আসো, সাকিব ভাইয়ের ক্লাসে আসছে, অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে, তোমাকে আমরা চামচ দিয়ে খাইয়ে খাইয়ে অর্গানিক কেমিস্ট্রি শিখিয়ে দিব। ইব্রাহিম বলল, দূর বেড়ি, যা, কোনো চামচ টামচ লাগবো না, আমি তো নিজের হাতেই খাইতে পারি। তো সেই কি বলল, না না আমি চামচ দিয়ে, ইব্রাহিম বলল আমি চামচ দিয়ে আমি খাবো না, অর্গানিক শিখবো না। তো মেন কথা কি, কার্বন হাইড্রোজেন মানে কি, হাইড্রোকার্বন তোমরা জানো, স্পন মানে চামচ থাকবে, চামচ, SPON, সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন। আর এটা কি, ক্রস মানে কি, ক্রস মানে কেমিস্ট্রিতে কিছু নাই, কাটা মানে কিছু নাই, কেমিস্ট্রিতে এটাকে ধরতে হবে এক্স, এবং এটা হচ্ছে হ্যালোজেন ভাইয়া, এটা কি হ্যালোজেন, এটা একটু মাথায় রাখবে, এটাকে কি বলা হয়, হ্যালোজেন বলা হয়। তাহলে কার্বন হাইড্রোজেন ছাড়া জৈব যৌগের সাথে কি কি থাকতে পারে, সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন এবং হ্যালোজেন থাকলে সেইটাকেই আমরা কি বলবো ভাইয়া, সেইটাকেই বলবো আমরা হচ্ছে হাইড্রোকার্বন বা জৈব যৌগ বলবো। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের হচ্ছে এই হাইড্রোজেন বিহীন কিছু জৈব যৌগ আছে। কি, কিছু হাইড্রোজেন বিহীন জৈব যৌগ আছে। অনেকে বলে হাইড্রোজেন না থাকলে জৈব যৌগ হবে না, কিন্তু হাইড্রোজেন বিহীন জৈব যৌগ আছে। এই জিনিসগুলোও আমাদের জানা লাগবে। হাইড্রোজেন বিহীন জৈব যৌগ সবচেয়ে ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বিহীন জৈব যৌগ একটা এমসিকিউ কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসেই, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। খাতা কলম নিয়ে লিখে নাও, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কি হইতে পারে। প্রথমত হচ্ছে ফসজিন গ্যাস। কি গ্যাস, ফসজিন গ্যাস, একটু মনে রাখবা, ফসজিন গ্যাস। এই ফসজিন গ্যাস কিন্তু মারাত্মক, যেন তেন গ্যাস না, তোমাকে আমাকে মাইরা ফেলতে পারে একদম। তুমি যদি মনে করো নাকের মধ্যে স্মেল নাও, তোমার কিন্তু ফসজিন গ্যাস হয়ে যাবে আর কি, যেটাকে আমরা বলি COCl2, ফসজিন গ্যাস, COCl2 ফসজিন গ্যাস। তারপর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো কি হাইড্রোজেন বিহীন যৌগ। আবার আরেকটা আছে ক্লোরোপিক্রিন, CCl3 NO2, এটাকে কি বলা হয়, ক্লোরোপিক্রিন বলা হয়। বা এই যে এটা দেখো না, এই যে কয়েকদিন আগে হরতাল মানে 2015 সালে দিকে দেখবা তোমরা, যখন বাচ্চা কাচ্চা ছিলা, হরতাল মানে যখনই হইতো তখনই হচ্ছে পুলিশ কি করতো, একটা ধুপ করে একটা টিয়ার সেল মাইরা দিত, এবং দেখতে ধোয়ার ফলে সব মিছিল টিছিল ছাইরা উড়কে পারকে দৌড় দিত আর কি। যদিও তোমরা এখনো হরতাল দেখো না, তোমরা তখন পুচকা পাচকা ছিলা আর কি। তো এই যে এই ক্লোরোপিক্রিন বা কাঁদুনে গ্যাস মারলে, বা যেটাকে আমরা বলি টিয়ার সেল মারলেই কি হয়, সুন্দরভাবে সব পলায় যায়। এই কারণে সরকার এটা সুন্দরভাবে। আবার কথা আছে, এটা তো পড়লাম আমরা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। এখন হাইড্রোজেন থাকলেই যে জৈব যৌগ হবে এমন কিন্তু কথা না, হাইড্রোজেন থাকলেই যে জৈব যৌগ হবে এমন কিন্তু কোনো কথা না, হাইড্রোজেন না থাকলেও জৈব যৌগ হইতে পারে। ব্যাপারটা দেখো, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কোনটা, সোডিয়াম বাইকার্বনেট। দেখো কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, কিন্তু জৈব যৌগ না। তারপরে দেখো অ্যামোনিয়াম সায়ানাইড। অনেকে ভাবে কি অ্যামোনিয়াম সায়ানাইড তো অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এ প্রথমেই পড়ছি, তো এটা জৈব যৌগ হবেই, কিন্তু না রে পাগলা, না রে, এটা জৈব যৌগ না, কখনো জৈব যৌগ হইতে পারে না। মনে রাখবে অ্যামোনিয়াম সায়ানাইড আজীবন অজৈব যৌগ। এবং আরেকটা এক্সাম্পল আসে কার্বনিক অ্যাসিড, H2CO3 কার্বনিক অ্যাসিড। এই তিনটা থেকে একটা কমন পাবাই, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। মাথায় রাখবে, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নোট ডাউন করে নাও, সবকিছুই, প্রত্যেকটা কথা এক একটা এমসিকিউ। একটা লাইন বাদ দিবা ধরা খাবা। মনে রাখবা, তুমি যাহাই বাদ দিবা তাহাই তোমার পরীক্ষায় আসবে। আজীবন মনে রাখবা, যাহাই বাদ দিবা তাহাই তোমার পরীক্ষায় আসবে, এবং পরীক্ষার হলে গিয়ে তুমি আফসোস করবা, এবং আফসোসের সীমা থাকবে না। এবং এটা কিন্তু বাস্তব, যার সাথে হয়েছে একটু কমেন্টে হাত তুলো। ধরো তুমি পরীক্ষায় সব কিছু পড়ে গেছো, একটা টপিক মিস দিয়ে গেছো, সেই জিনিসটাই কিন্তু তোমার পরীক্ষায় আসছে। আমার লাইফে প্রত্যেকবার, ভার্সিটি লাইফ বলো, কলেজ লাইফ বলো, স্কুল লাইফ বলো, এমন কোনোদিন মিস যায় নাই যে জিনিসটা না পড়ে গেছে ওইটাই পরীক্ষায় আসছে। মানে একটা চ্যাপ্টার থেকে একটা লাইন বাদ দিছি, সেইটাই আসছে। সো যার হইছে এরকম একটা হাত তুলো তোমরা। ওয়েস, অস্থির। এখন হচ্ছে আমাদের পড়তে হবে জৈব যৌগ। তো পড়লাম, এখন জৈব যৌগের বৈশিষ্ট্য পড়া লাগবে, সেই বৈশিষ্ট্যগুলা পড়ি। তো জৈব যৌগ বৈশিষ্ট্যের জন্য আমি একটা কবিতা পড়ি, ঠিক আছে? আচ্ছা, ওকে, কেউ ব্যাড কমেন্ট করো না, এটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা প্ল্যাটফর্ম, শিক্ষার প্ল্যাটফর্ম। অনেকে দেখতেছি অনেক অ্যাডাল্ট ব্যাড কমেন্ট করতেছে, তাদেরকে ব্যান্ড করা হচ্ছে। ওকে, এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তোমরা একটু সবাই মেনশন দিয়ে দাও, 5 জন করে মেনশন দিলে কিন্তু লটারির মাধ্যমে যে কোনো একটা ব্যাচে অ্যাড হয়ে যেতে পারবা। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, একটা বিশাল সুযোগ তোমার জন্য। হ্যাঁ, গত ক্লাসে কিন্তু আমাদের একজন বিজয়ী আজকে ক্লাসের শুরুতে বলে দিছি। এখন আসো আমরা হচ্ছে জৈব যৌগের বৈশিষ্ট্য পড়বো।
তো জৈব যৌগ বৈশিষ্ট্য তোমরা জানো প্রায় 6টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য আছে? 6টা বৈশিষ্ট্য আছে। কিন্তু এই 6টা বৈশিষ্ট্য আমি একটা কবিতার মাধ্যমে পড়ায় দিই তোমাদেরকে। কবিতাটা আমার সাথে পড়ো তোমরা। সেটা হচ্ছে বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী। আমার সাথে, বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রাবকে দ্রবণী। পড়ো, বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রাবকে দ্রবণী, দহনে নেই অবশেষ, অপরিবাহী হলেও মন্থর বেশ। একটু খেয়াল করো, বিশাল রাজ্যের, একটু পড়ো, বিশাল রাজ্যের, আমি একটু কবিতা আবৃত্তি মোটামুটি পারি, তো এই কারণে আমার সবকিছু কবিতা দিয়ে পড়া ভাল লাগে আর কি। বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, লেখো লেখো লেখো, দেখবা পড়া হয়ে গেছে। বন্ধনে সমযোজী, বাবারা না লেখা যায় না, লেখলে পড়া অর্ধেক হয়ে যায়। বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রাবকে দ্রবণী, কি নিজ নিজ দ্রাবকে দ্রবণী, নিজ নিজ দ্রাবকে দ্রবণী, দহনে নেই অবশেষ। মাথায় রাখো, দহনে নেই অবশেষ, দহনে নেই অবশেষ। আমার সাথে একবার পড়ো, বাসার সবাই পাগল বললে বলুক, পড়ো, পড়ালেখা আগে অফলাইনের মতো পড়তে হবে। দহনে নেই অবশেষ, অপরিবাহী হলেও মন্থর বেশ, কি অপরিবাহী হলেও, অপরিবাহী হলেও, হলেও মন্থর বেশ, মন্থর বেশ। কি আবার একসাথে একসাথে, বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রাবকে দ্রবণী, দহনে নেই অবশেষ, অপরিবাহী হলেও মন্থর বেশ। একটা র্যাপ সং এর মতো হয়ে যাক, হ্যাঁ। বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রাবকে দ্রবণী, দহনে নেই অবশেষ, অপরিবাহী হলেও মন্থর বেশ। ব্যাপারটা দেখো, বিশাল রাজ্য মানে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির একটা বিশাল রাজ্য আছে, মানে অর্গানিক কেমিস্ট্রির সংখ্যা অনেক, এবং অর্গানিক কেমিস্ট্রির সংখ্যা, জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও অধিক, 80 লক্ষেরও অধিক। এটা একটু মাথায় রাখতে হবে, জৈব যৌগের সংখ্যা কি 80 লক্ষেরও অধিক। ক্যান ইউ ইমাজিন দিস? যেখানে অজৈব যৌগ মাত্র 1 লক্ষ, অজৈব যৌগ কয় লক্ষ? 1 লক্ষ, সেখানে জৈব যৌগ কয় লক্ষ? প্রায় 80 গুণ বেশি, 80 লক্ষ। সবচেয়ে ইম্পর্টেন্ট, জৈব যৌগ কয় লক্ষ? 80 লক্ষেরও অধিক। তারপর একটু খেয়াল করো, বন্ধনে সমযোজী মানে জৈব যৌগের যত কম্পাউন্ড পাবা পৃথিবীতে, এই 80 লক্ষ কম্পাউন্ড, প্রত্যেকটা কম্পাউন্ড কি সমযোজী বন্ধনে আবদ্ধ, প্রত্যেকটা কম্পাউন্ড কি সমযোজী বন্ধনে আবদ্ধ, সমযোজী বন্ধনে আবদ্ধ। একটু খেয়াল করো, প্রত্যেকটা যৌগ কি সমযোজী বন্ধনে আবদ্ধ, সমযোজী বন্ধনে আবদ্ধ, প্রত্যেকটা বন্ধন নিজ নিজ দ্রাবকে দ্রবণী। অর্থাৎ জৈব যৌগ কেবলমাত্র জৈব দ্রাবকেই দ্রবণীয়, কি জৈব যৌগ কেবলমাত্রই জৈব দ্রাবকে দ্রবণীয়। ব্যাপারটা কিন্তু বুঝলাম না, জৈব যৌগ জৈব দ্রাবক মানে কি? জৈব দ্রাবক, জৈব যৌগ জানি হচ্ছে আমরা অপোলার যৌগ, কি অপোলার যৌগ মানে অপোলার দ্রাবকে দ্রবণীয়। এটা একটু মাথায় রাখো, অপোলার দ্রাবকে দ্রবণীয়। জৈব যৌগ কেবলমাত্রই জৈব দ্রাবকে দ্রবণীয়, অর্থাৎ অপোলার দ্রাবকে দ্রবণীয়, এবং দহনে নেই অবশেষ। তুমি যদি জৈব যৌগকে দহন করো বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করো, একটু বুঝো, যৌগকে যদি তুমি দহন করো বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করো, পুরাটা কম্পাউন্ড পুরে ছারখার হয়ে যাবে এবং ছাই হয়ে যাবে, কিচ্ছু অবশেষ থাকবে না, কিচ্ছু অবশেষ থাকবে না। এই কারণে বলা হয় অক্সিজেনের সাথে বিক্রিয়ায়, দহন বিক্রিয়া মানে কি পৃথিবীতে যত দহন বিক্রিয়া আছে সবগুলো কি অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়ায়। মনে রাখবো, অক্সিজেন এর সাথে বিক্রিয়ায়, অক্সিজেন এর সাথে বিক্রিয়ায়, সাথে বিক্রিয়ায় অথবা দহন বিক্রিয়ায়, বিক্রিয়ায় অথবা অথবা দহন বিক্রিয়ায়, দহন বিক্রিয়ায়, দহন বিক্রিয়ায়, বিক্রিয়ায় কোনো অবশেষ থাকে না। একটু মাথায় রাখো, দহনে নেই অবশেষ, কোনো অবশেষ থাকে না, সম্পূর্ণ ছাই হয়ে উড়ে যায়, অবশেষ থাকে না, সম্পূর্ণ পুড়ে যায়, অবশেষ থাকে না, মাথায় রাখবা। তারপরে অপরিবাহী হলেও মন্থর বেশ, অর্থাৎ এরা হচ্ছে পরিবাহী না অপরিবাহী। মানে পরিবাহী অপরিবাহী কথাটা কখন আসে? যখন বিদ্যুতের কথাটা আসে। বিদ্যুৎ পরিবাহী না বিদ্যুৎ অপরিবাহী? মনে রাখবা, এরা কি বিদ্যুৎ অপরিবাহী। কি অপরিবাহী? বিদ্যুৎ অপরিবাহী। এবং একটা কথা ভাইয়া ক্লাসে শুরুতে বলছিলাম, অর্গানিক কেমিস্ট্রির বিক্রিয়াগুলো অনেক স্লো হয়, অনেক স্লো হয়, অনেক স্লো হয়। মাঝে মাঝে দেখা যায় 1 রাত 2 রাতও পার হয়ে যায় আমাদের ল্যাবে। তো ঠিক সেম ভাবে মন্থর বেশ মানে হচ্ছে বিক্রিয়াটা অনেক স্লো হয়। বিক্রিয়ার হার বা রেট, বিক্রিয়ার হার বা রেট, আমরা কি বলি? বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিকে কি বলি? রেট বলি। রেট কি অনেক কম বা স্লো, রেট কি স্লো। এটা একটু মাথায় রাখবা। তাহলে আবার একটু রিভাইন্ড করি আমরা। বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী অর্থাৎ 80 লক্ষের অধিক, বন্ধনে সমযোজী অর্থাৎ সমযোজী বন্ধনে আবদ্ধ, নিজ নিজ দ্রাবকে দ্রবণী। ওয়াও, মানে
জৈব যৌগ জৈব দ্রাবকে দ্রবণীয় অর্থাৎ অপোলার দ্রাবকে দ্রবণীয়, দহনে নেই অবশেষ, অর্থাৎ তুমি যদি অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করো তাহলে দহন বিক্রিয়া হবে এবং এই দহন বিক্রিয়ায় কোনো অবশেষ তুমি খুঁজে পাবা না, এবং অপরিবাহী হলেও মন্থর বেশ। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এরা কি বিদ্যুৎ অপরিবাহী, এরা কি অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী, এবং মন্থর বেশ মানে কি বিক্রিয়ার গতিটা অনেক স্লো বা বিক্রিয়া অনেক আস্তে আস্তে চলে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা আমার ক্লাস করলে পুরস্কার আর পুরস্কারের বন্যায় ভাসবা। তোমরা যারা ক্লাসগুলো সুন্দরভাবে নোট করতেছো, সুন্দরভাবে কালকে হচ্ছে গ্রুপে পোস্ট দিয়ে দিবা, হ্যাশট্যাগ হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, এবং পোস্ট দেওয়ার সিস্টেম হচ্ছে একেবারে সহজ। অবশ্যই তোমার পরিচয়টা দিবা, শুরুতে হচ্ছে তুমি কোন কলেজে পড়ো বা তোমার ব্যাচ কত, এইচএসসি হয়তো পারে 20, তুমি হয়তো পারে 21 বা 22, এবং তারপরে তুমি যে কাজটা করবে আমাদের ক্লাসের একটা স্ক্রিনশট দিবা এবং তোমার নোটগুলো দিবা, এবং সাথে হচ্ছে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবা, যেন তোমার যে বন্ধুটা নোটটা দেখবে বা তোমার নোটটা শেয়ার করবে সে যেন ক্লাসের লিঙ্কটা দিতে পারে। এবং সর্বোচ্চ আমি 2 জনকে যারা বিজয়ী হবা নোটের তাদেরকে স্পেশালভাবে মোবাইল রিচার্জ দিব, যেন হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে কথা না বলে দূরে যারা বাবা মা আছে বাবা মার সাথে সময়টা কাটাতে পারো, এবং তোমার কোনো এক বড় ভাই থেকে কনসালটেশন নিতে পারো যে ভাই আমার কিভাবে পড়া লাগবে। অবশ্যই একজন হচ্ছে মেন্টর তোমার দরকার, যে তোমাকে সবসময় মোটিভেট করবে, সবসময় মোটিভেট করবে। সিরিয়াসলি ম্যান, দেখো আমার তো অনেক ছোট ভাই আছে, আমার অনেক শুভাকাঙ্ক্ষী, প্রায় 4টা ছেলে আমার বাসার নিচে, ওরা এসে বাসা নিচ্ছে আর কি। মানে ওরা সবসময় আমার সান্নিধ্যে থাকতে চায়। আমি যখন সকালে হাঁটতে বেরোই, ওরা ভোরবেলা নামাজ পড়ে 1 ঘন্টা পরে আমার সাথে হাঁটতে বেরোয়, গল্প টল্প করে কিভাবে পড়া দরকার ভাই, কি করা দরকার, প্রতিদিন পড়ার আপডেট দেয়, কিছু প্রবলেম থাকলে রাতের বেলা নিয়ে আসে। মানে এরকম একটা মেন্টর তুমি খুঁজে নাও তোমার আশেপাশে যে আছে, তার সাথে তুমি ফিজিক্যালি সামনাসামনি কানেক্ট থেকে তুমি আইডিয়াগুলো নিতে পারছো। এই মেন্টর তোমাকে দেখবে অনেক দূর নিয়ে যাবে। আমার কি মেন্টর ছিল না? অবশ্যই আমার মেন্টর ছিল। ইভেন কি যত তুমি এক একটা বুয়েটিয়ান ঢাবিয়ান দেখবা সবারই একজন করে আইডল বা মেন্টর ছিল। যেমন আমার 2 জন মেন্টর ছিল, সাইফুল স্যার ছিল, আবার হচ্ছে আমার বাসার প্রাইভেট টিউটর ছিল মেহেদি স্যার। প্রচুর জ্বালাইছি তাদের, প্রচুর জ্বালাইছি। মনে রাখবা, বড় ভাইদের জ্বালাইলে বড় ভাইরা রাগ করে না কখনো, তোমাকে হয়তো বা রাগ দেখাবে, বাট বড় ভাইরা কিন্তু অনেক খুশি হয়, অনেক খুশি হয়। আসো আমরা পড়ালেখায় ফিরি। এখন আমাদের যে জিনিসটা পড়া লাগবে অর্গানিক কেমিস্ট্রির প্রকারভেদ, এবং এই প্রকারভেদ থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, একটু খেয়াল করো। অর্গানিক কেমিস্ট্রি যেটা আছে, অর্গানিক কেমিস্ট্রিকে মেইনলি আমরা 2টা পার্টে ভাগ করি, একটু বোঝার চেষ্টা করো। অর্গানিক কেমিস্ট্রি প্রকারভেদটা পড়ি, আমরা একদম ডিটেলস ভাবে শেষ করব, এবং এমসিকিউতে পরীক্ষায় যেগুলো সবগুলো আসবে কোনো কিছু বাদ দিব না। কোর্স তো কোর্সের মতো হওয়া দরকার, তাই না ভাইয়া? কোর্স কিসের মতো হওয়া দরকার? কোর্সের মতো হওয়া দরকার, নাইলে কিন্তু হবে না। অর্গানিক কেমিস্ট্রি একটু খেয়াল করো, 2 প্রকার। প্রথমত হচ্ছে অ্যালিফ্যাটিক, একটা কি অ্যালিফ্যাটিক, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক। এবং তারপরে যদি আসি আমরা, অ্যালিফ্যাটিকটা আবার 2 প্রকার। অ্যালিফ্যাটিকে 2 ধরনের ভাগ আছে, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা কি মুক্ত শিকল বা ওপেন চেইনড, আরেকটা কি আমাদের বদ্ধ শিকল বা ক্লোজ চেইনড। ঠিক আছে? তো এই মুক্ত শিকল বদ্ধ শিকলেও ঠিক আছে একটা 2টা পার্ট আছে। দেখো, একটাকে আমরা বলি সরল শিকল, আরেকটাকে বলি শাখা শিকল। কি বলি? শাখা শিকল। লিখে নাও, কাজে দিবে। সরল শিকল, শাখা শিকল। সরল শিকলের আবার 2টা পার্ট, একটা হচ্ছে সম্পৃক্ত, একটাকে আমাদের সম্পৃক্ত, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। একটু মাথায় রাখবা, অসম্পৃক্ত। একটা কি আমাদের সম্পৃক্ত, আরেকটা অসম্পৃক্ত। আর শাখা শিকলেরও সেম ভাবে সম্পৃক্ত আর অসম্পৃক্ত। কি? সম্পৃক্ত আর অসম্পৃক্ত সেম। আর বদ্ধ শিকল যেটা আছে, একটু খেয়াল করো, বদ্ধ শিকলের 2 পার্ট, একটা হচ্ছে সুষম চাক্রিক, একটা কি বলা হয়? সুষম চাক্রিক, আরেকটাকে বলা হয় বিষম চাক্রিক। কি বলা হয়? বিষম চাক্রিক। এখন একটু খেয়াল করো, আমাদের অ্যারোমেটিকটাও আবার 2 প্রকার, একটা হচ্ছে সুষম চাক্রিক, আরেকটা হচ্ছে বিষম চাক্রিক। অ্যারোমেটিকটাও 2 প্রকার। সুষম চাক্রিকটাকে আমরা বলি হোমোসাইক্লিক। কি বলি? হোমোসাইক্লিক। আর বিষম চাক্রিকটাকে আমরা বলি হেটারোসাইক্লিক। কি বলি? হেটারোসাইক্লিক। এই হোমো আর হেটারো কিন্তু পরীক্ষায় আসে। সুষমটাকে আমরা কি বলি? হোমোসাইক্লিক, এবং বিষমটাকে আমরা কি বলি? হেটারোসাইক্লিক। এখন আসো, আমাদের হচ্ছে আরেক যে জিনিস পড়া লাগবে, হোমোসাইক্লিকটাকে আমরা কি বলি? হোমোসাইক্লিক বা সুষম চাক্রিকের এক্সাম্পল কি? আমরা বলি বেনজিন। কি বলি? বেনজিন। আর হেটারোসাইক্লিক যেটা, যেমন যদি আমরা বলি পিরিডিন।
হোমোসাইক্লিক মানে কি একটু বোঝার চেষ্টা করো। ধরো বেনজিনে কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিন্তু কিছু নাই, একটু বোঝার চেষ্টা করো। বেনজিনে কি কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো কম্পাউন্ড নাই, তখন আমরা তাকে বলি সুষমচাক্রিক। আর কার্বন এবং হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো কম্পাউন্ড আইসা পড়ে, একটু বুঝো, কার্বন এবং হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো কম্পাউন্ড আইসা পড়ে, তাহলে কিন্তু হচ্ছে আমাদের যে ঘটনাটা ঘটে, একটু বুঝো, কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আমরা যদি ধরো হচ্ছে একটা পিরিডিনের এক্সাম্পল দিলাম, ভাইয়া কিসের এক্সাম্পল দিলাম, পিরিডিন। এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া নাইট্রোজেন এসে পড়ছে, একটু খেয়াল করো, কার্বন হাইড্রোজেন ছাড়া কি আসছে, নাইট্রোজেন আসছে। যদিও নাইট্রোজেন একদম তলায় দেখা যাচ্ছে, আমি একটু নামায় দিই ক্যামেরাটা। পিরিডিন, একটু খেয়াল করো, পিরিডিন। তো কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো কম্পাউন্ড আসলে সেটাকে আমরা কি বলি, হেটারো বলি, একেবারে সহজভাবে বোঝার জন্য। আর সম্পৃক্ত আর অসম্পৃক্তটা কি একটু বুঝো। সম্পৃক্ত মানে কি শুধু সিঙ্গেল বন্ড থাকলে আমরা বলি সম্পৃক্ত, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড আসলে অসম্পৃক্ত। তো তোমার এইটুক বেসিক জানলেই হবে, শুধু সিঙ্গেল বন্ড থাকলে সম্পৃক্ত, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকলে অসম্পৃক্ত। অসম্পৃক্ত, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেটা কি অসম্পৃক্ত। এখন আসো, তোমাদের হচ্ছে কিছু প্রশ্ন উত্তরের পালা। ক্লাস রেকর্ড থাকবে না, ক্লাস রেকর্ড থাকবে না, তোমরা হচ্ছে একটু শেয়ার দিয়ে দাও ফ্রেন্ডদের মাঝে। আমি হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন ব্যাংক থেকে কিছু লাইভ কোয়েশ্চেন করব আজকে আমাদের, আর কিছু টেকনিক দিয়ে দিব। কিন্তু আমি চিন্তা করলাম টেকনিকগুলা সবচেয়ে ভালো হয় হচ্ছে, টেকনিকগুলো কখন শেয়ার করব আমরা, টেকনিকগুলো হচ্ছে প্রত্যেকটা টপিকের আগে শেয়ার করলে ভালো হয়। কারণ হচ্ছে আমার একটা জিনিস আছে, এক জিনিস দুইবার রিপিট করি না। তো ধরো আজকে কেউ ক্লাসটা মিস করলো, আজকে টেকনিক দিয়ে দিলাম সব শেষ, তো প্রত্যেকটা টপিকের আগে ওই টপিকের রিলেটেড টেকনিকগুলো এইভাবে দিব, এবং এইভাবে আমাদের আগাইতে থাকবে আর কি। এবং তোমাদের কি কি চাওয়া পাওয়া আছে, ক্লাস টাইম কতক্ষণ হলে ভালো হয়, সব কিছু আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সব কিছু পড়বো আর কি। এবং তোমাদের পড়ালেখা কেমন কাটতেছে সেটাও ভাইয়াকে জানাও, তাইলে হচ্ছে আমাদের জন্য অনেক ভালো হবে। এবং আগামীকালকের ক্লাসটা কিন্তু মিস দিবা না, নামকরণ এবং সমানতার ক্লাস, পরবর্তীতেও সমানতার ক্লাস, এবং সব মিলে ইনশাল্লাহ ভালো কিছু হইতে চলেছে। এখন আমি তোমাদেরকে কিছু লাইভ কোয়েশ্চেন সলভ করাবো, যেটা হচ্ছে বিগত বছরগুলোতে আসছে আর কি। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করো আমরা কিছু লাইভ কোয়েশ্চেন সলভ করি আর কি, একটু বোঝার চেষ্টা করো আর কি, যেগুলো হচ্ছে বিগত বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে লাইভ কোয়েশ্চেন। এবং কোয়েশ্চেন ব্যাংক সলভিং হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আচ্ছা, ধরো কোন ধর্মটি, আজকে আমি ব্যস্ত ছিলাম তাই স্লাইড বানাইতে পারিনি, আগামী দিন থেকে আমি স্লাইড বানায় নিয়ে আসবো তোমাদের জন্য প্রশ্নের, কোনো ঝামেলা লাগবে না। একটু দেখো কোন ধর্মটি, একটু খেয়াল করো, কোন ধর্মটি বলছে হচ্ছে একটি জৈব যৌগের বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়, একটি জৈব যৌগের বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়, বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়। চারটা অপশন আছে, একটা হচ্ছে এ হচ্ছে নিম্ন গলনাঙ্ক, বি বলছে হচ্ছে মনে করো আমাদের উচ্চ গলনাঙ্ক, সি বলছে হচ্ছে পোলার দ্রাবকে দ্রাব্যতা, এবং ডি বলছে আমাদের, ডিটা একটু খেয়াল করো, ডি বলছে অপোলার দ্রাবকে দ্রাব্যতা। কোনটা হবে উত্তর একটু বলো তো, অপোলার দ্রাবকে দ্রাব্যতা। একটু সবাই কমেন্ট করো উত্তর কোনটা হবে। হ্যাঁ, 1 ঘন্টা করেই পড়াবো ইনশাল্লাহ। উত্তর কোনটা হবে একটু বইলো সবাই, উত্তর কোনটা হবে। সবাই সঠিক উত্তর দিচ্ছে, উত্তর হচ্ছে আমাদের ডি, অপোলার দ্রাবকে দ্রাব্যতা। একটু খেয়াল করো, তারপর একটু খেয়াল করো কোনটি জৈব যৌগ নয়। আরেকটা প্রশ্ন আসছে, কোনটি জৈব যৌগ নয়। আমার হাতে প্রশ্ন ব্যাংক আছে, আমি বানায় কোনো প্রশ্ন দিচ্ছি না, প্রশ্ন ব্যাংক আছে, প্রশ্ন ব্যাংকের থেকেই দিচ্ছি। একটু খেয়াল করো, 4টা অপশন আছে। এ নাম্বারটা কার্বন ডাইসালফাইড, বি নাম্বারটা HCHO ফর্মালডিহাইড, সি নাম্বারটা ক্যালসিয়াম কার্বাইড, ডি নাম্বারটা HCO2H। একটু উত্তর দাও, কোনটি জৈব যৌগ নয়, এটা উত্তর দাও সবাই, আমি কমেন্টগুলো দেখতেছি। হ্যাঁ, আমরা অর্গানিক কেমিস্ট্রিটা আগে শেষ করি সিলেবাস, তারপর ফিজিক্সের রুটিন দিয়ে আমরা পড়াবো। আমি এখন যেহেতু তোমাদের জন্যই কাজ করতেছি, রুটিন ছাড়া কিছু পড়াবো না। সবাই উত্তর দাও।
অনেকেই উত্তর দিচ্ছ, সবাই উত্তর দাও। অনেকে ভুল উত্তর দিচ্ছ, আবার অনেকে সঠিক উত্তর দিচ্ছ। বলো কোনটা হবে সঠিক উত্তর। দেখো প্রশ্ন ব্যাংক সলভিং করলে কিন্তু তোমার মাথায় কেসগুলা কিন্তু আসে এবং তুমি কিন্তু ধরতে পারো কোনটা তোমার পড়া লাগবে বা কোনটায় তোমার দুর্বলতা আছে, সেটা কিন্তু তুমি ধরতে পারো। একটু উত্তর দাও, একটু উত্তর দাও। অনেকে মিশ্র উত্তর দিচ্ছে, এ আর সি নিয়ে কনফিউজড। একটু খেয়াল করো, উত্তর হচ্ছে এ। একটু বুঝো, ক্যালসিয়াম কার্বাইড জৈব যৌগ, কারণ হচ্ছে আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন তৈরি করি। ক্যালসিয়াম কার্বাইড থেকে কি তৈরি করি? ইথাইন তৈরি করি। তোমরা একটু মাথায় রাখবা, ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা কি তৈরি করি? ইথাইন তৈরি করি, ইথাইন। তো ক্যালসিয়াম কার্বাইড আমাদের জৈব যৌগ। উত্তরটা কি? এ। সবাই মাথায় রাখো, উত্তরটা কি আমাদের? এ ভাইয়া, এ। তারপরে দেখো আরেকটা প্রশ্ন দিচ্ছি তোমাদের, নিচের কোনটি কার্বোসাইক্লিক? কোনটি কোনটি কার্বোসাইক্লিক যৌগ? কার্বোসাইক্লিক, একটু মাথায় রাখো, কোনটি কার্বোসাইক্লিক যৌগ? তো চারটা অপশন আছে এখানেও, বেনজিন, পিরিডিন, ফিউরান, ইথানল। এ বেনজিন, বি পিরিডিন, সি ফিউরান, ডি ইথানল। সবাই উত্তর দাও, এটা নিচের কোনটি কার্বোসাইক্লিক যৌগ? নতুনটা, নতুন প্রশ্ন, সবাই উত্তর দাও। ঠিক আছে, সবাই উত্তর দাও। অনেকেই সঠিক উত্তর দেওয়া শুরু করে দিয়েছো। সবাই উত্তর দাও, ভাইয়া দেখতেছি। আচ্ছা, আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওইটা উত্তর দিতে থাকো, আমি লিখতে থাকি। অজৈব বেনজিন বলতে কি বোঝায়? অজৈব বেনজিন বলতে কি বোঝায়? কোনটা অজৈব বেনজিন? এ নাম্বারটা হচ্ছে C6H5N, বি নাম্বারটা হচ্ছে C6H6NH2, সি নাম্বারটা হচ্ছে আমাদের C6H12, ডি নাম্বারটা হচ্ছে C6H5OH এবং ই নাম্বারটা হচ্ছে আমাদের B3N3H6। তো একটু খেয়াল করো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স যারা আছো, আগেরটা হচ্ছে সবাই সঠিক উত্তর দিয়েছে। উত্তর হচ্ছে বেনজিন কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকবে না। এটাকে আমরা কি বলি? কার্বোসাইক্লিক বলি, বেনজিন বলি, কার্বোসাইক্লিক বলি। এবং পরেরটা একটু খেয়াল করো, এইটাই উত্তরটা কি হবে? এইটাই উত্তরটা কি হবে? এটাই, পরেরটার উত্তরটা দাও সবাই। অজৈব বেনজিন বলতে কি বোঝায়? অজৈব বেনজিন বলতে কি বোঝায়? সবাই একটু উত্তর দাও, সবাই একটু উত্তর দাও। উত্তর হচ্ছে ই। আচ্ছা, ই এর নামটা তোমরা বলতে পারবা? সবাই তো উত্তরটা ই বুঝতে পারছো, ই এর নামটা কয়জন বলতে পারবা? এই যে ই হচ্ছে উত্তর, এটার নামটা B3N3H6, এটার নামটা কে বলতে পারবা তোমরা? একটু বলো আমাকে ভাইয়ারা, নামটা কে কে বলতে পারবা? নামটা, নামটা সবাই একটু কমেন্ট করো ভাইয়াকে, নামটা একটু কমেন্ট করো, নামটা একটু কমেন্ট করো। অনেকেই কমেন্ট করতেছো, নামটা একটু কমেন্ট করো, নামটা একটু কমেন্ট করো ভাইয়ারা, নামটা একটু কমেন্ট করো। এই যে জানি না ভাইয়া, ঠিক আছে, নামের বেলায় কচু, হ্যাঁ কচু, নামের বেলায় কি কচু, হ্যাঁ নাম জানো না? এই নামটা বলো না কেন তোমরা? এই স্যারেরা নাম বলো, নাম বলো। টায়ার্ড হয়ে গেছো নাকি? আচ্ছা বলতেছি, এটার নাম হচ্ছে বোরাজিন, একটু মাথায় রাখবা। এটার নাম কি? বোরাজিন, যেটা একটা অজৈব যৌগ, একটু মাথায় রাখবে। এটার নাম কি আমাদের? বোরাজিন, একটু মাথায় রাখবে। এবং এটা বেনজিনের মতো স্ট্রাকচার, বেনজিনের মতো স্ট্রাকচার, একটু খেয়াল করো তুমি, হচ্ছে এটা বেনজিনের মতো স্ট্রাকচার। স্ট্রাকচারটা বুয়েটে একবার আসছিল, দেখো তিনটা পজিশনে তিনটা নাইট্রোজেন দিবা। বেনজিনে তো সবগুলা কার্বন দিছিলাম, তিনটা পজিশনে তিনটা নাইট্রোজেন দিবা এবং তিনটা পজিশনে তিনটা বোরন দিবা। বোরাজিনের স্ট্রাকচার একবার বুয়েটে আসছিল, একবার কুয়েটে বা রুয়েটে আসছিল হয়তোবা।
তো সবগুলাকে কানেক্টেড করে দিবা, সবগুলাকে কানেক্টেড করে দিবা এবং সবগুলাতে একটা করে হাইড্রোজেন হবে, সবগুলাতে একটা করে হাইড্রোজেন হবে। এইটাকে বলা হয় বোরাজিন, কোনো ডাবল বন্ড নাই কিন্তু। হ্যাঁ, বোরাজিন সবচেয়ে ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। বোরাজিনের সংকেতটা তোমরা আইকা নাও ইনশাল্লাহ, বোরাজিন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এটার নাম হচ্ছে বোরাজিন। আর এখানে যে বাকিগুলা আছে দেখো, এটা হচ্ছে পিরিডিন। এটা কি পিরিডিন? আমরা একটু আগে আঁকছিলাম পিরিডিনের সংকেত, পিরিডিন, এটাও একটা অর্গানিক কম্পাউন্ড, পিরিডিন। আর এটা কি অ্যানিলিন আর কি, এটা কি অ্যানিলিন, একটু খেয়াল করো, C6H5NH2, এটাকে কি বলা হয়? অ্যানিলিন। C6H12 তো বেনজিন। ঠিক আছে, বলছে অজৈব বেনজিন কোনটা? বোরাজিনকে কি বলা হয়? অজৈব বেনজিন বলা হয়। ঠিক আছে, অজৈব বেনজিন বলা হয়। আর হচ্ছে কোনটি কার্বোসাইক্লিক? এটা হচ্ছে দেখো, এইখানে হচ্ছে এই পিরিডিন, এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া নাইট্রোজেন আছে। ফিউরান, ফিউরানের সংকেত যদি তোমরা দেখো এইরকম, দেখো ফিউরান, কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অক্সিজেন আছে। এবং ইথানল কোনো সাইক্লিকের ভিতরেই পড়ে না, এটা হচ্ছে সরল CH3CH2OH। আশা করি বুঝতে পারছো। এবং আজকে ক্লাসের শেষের দিকে সবাই একটু কমেন্টে ঝড় তুলো, কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো। ভাইয়া একটু দেখি, তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে যাই, শেষ দিকে একটু আড্ডা দিয়ে যাই, একটু ভাইয়া দেখি কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো, একটু আড্ডা দিয়ে যাই। সবাই একটু বলো কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো, ভাইকে একটু বলো, সবচেয়ে ভালো হবে। আমি একটু পড়ার শুরু করি, কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো। ওকে, একটু বলো তোমরা। আরে বাংলাদেশ থেকে ক্লাস করতেছে, ইয়েস। ময়মনসিংহ, সিলেট, বিবাড়িয়া, গাজীপুর, সিরাজগঞ্জ, ওয়াও, ফরিদপুর, ইয়েস। আচ্ছা, কালকে 10টায় তোমরা থাকছো তো? হ্যাঁ, কালকেও কিন্তু ঠিক 10টায়। কে কে থাকবে একটু স্টিকার কমেন্ট করো, স্টিকার কমেন্ট করো। সেম ভাবে আমি পেজ থেকেই লাইভে আসবো, পেজ থেকেই কিন্তু লাইভে আসবো। সবাই একটু স্টিকার কমেন্ট করো, কালকে 10টায় কে কে আসবা, সবাই একটু স্টিকার কমেন্ট করো। যে যেভাবে পারো স্টিকার কমেন্ট করতে পারো, করতে থাকো, করতে থাকো, সবাই স্টিকার কমেন্ট করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাইরে দেখতেছি, তুষারি হোসেন, হাসিব হাসান, এনএল রহমান, সেই ব্রো সেই, নিশাদ ফারজানা, সবাই স্টিকার কমেন্ট করতেছে। ওয়াও, কালকে 10টায় খাতা কলম নিয়ে আমি হচ্ছে কালকে আরো বেশি প্রশ্ন সলভ করায় দিব তোমাদেরকে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসই থাকবে ইন্টারেক্টিভ ক্লাস, এবং কোর্স যেন কোর্সের মতো হয়, তোমাদের জন্য পরীক্ষাও থাকবে। তো তোমরা যে কাজটা করবা, মনে করো প্রচুর পরিমাণে শেয়ার করবা, নোটগুলা কিন্তু সবার দিতে হবে। এই যে যারা কালকে ক্লাস করবা, নোট কিন্তু করতে হবে, নোট কিন্তু দিতে হবে। নোট না দিলে কিন্তু কোনো লাভ হবে না ভাইয়া, নোট দেওয়া লাগবে। আমার এখানে নোট বাধ্যতামূলক। আমি অ্যাটেন্টিভ স্টুডেন্ট চাই, আমি চাই না আমার গ্রুপে 1000-2000 লাইভ করুক। আমি চাই যে 100-200 জন লাইভ করতেছে সবাই যেন নোটটা দেয়, এবং অনেক অনেক মজার থিওরি দিয়ে, অনেক গল্প দিয়ে আমরা পুরো কোর্সটা শেষ করবো। বুঝতেই তো পারতেছো, শুরুয়াত এইটা তো আজকে কিছুই না। পিকচার আবি বাকি হে মেরে দোস্ত, হ্যাঁ, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত, ইনশাল্লাহ। তাইলে হচ্ছে মনে করো তোমরা আরেকটু মেনশন টেনশন দিয়ে দিও যারা এখনো দাও নাই। আজকে এইখানে লাইভ শেষ করবো ভাইয়া, সবার জন্য শুভ কামনা রইল, সবাই যেন সুস্থ থাকো, করোনা মহামারী, আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করো যেন হচ্ছে তোমার বাসার কারো করোনা না হয়, এবং সবাই যেন সুস্থ থাকে। বিশেষ করে বাইরে তো এতদিন বন্ধু বান্ধবের সাথে করোনার তোয়াক্কা না করে মিশতেছিলা, এখন হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু আইসা পড়ছে ভাইয়ারা। এখন একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও, কিন্তু একটু নিজের সেফটিটা মেনটেন করো। কারণ হচ্ছে করোনা হইলে তো মনে করো দেখা গেছে আমরা তো করোনার থেকেও শক্তিশালী ছিলাম, একটু জ্বর ঠান্ডা হইতো চলে গেছে। কিন্তু এখন যে সুন্দরী সুন্দরী রমণীরা আছো, স্মার্ট স্মার্ট আমার ছোট্ট ভাইয়ারা আছো, ব্ল্যাক ফাঙ্গাস হইলে কিন্তু তোমার এই সৌন্দর্য একদম 12টা বেজে যাইব। সো একটু সতর্ক থাকো, সতর্কতার মাইন্ড নাই, ঠিক আছে, সতর্কতার মাইন্ড নাই, বা সেন্সিটিভ থাকার বা নিজে সতর্ক থাকার কোনো মাইন্ড নেই। ইভেন কি হচ্ছে এখন তো যেহেতু গরমকাল, বাইরে থেকে আসলে অবশ্যই একটা শাওয়ার নিবা বা একটা গোসল দিবা, গোসল দিয়ে হচ্ছে বাসা সবার সাথে মিশবা। এবং বাসায় ছোট বাচ্চা কাচ্চা থাকলে আমরা কি করি, বাইরে থেকে আইসেই কোলে নিয়ে নেই, বাট এই কাজটা কখনো করবো না, ঠিক আছে। কারণ হচ্ছে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক কম থাকে, কারণ ওদের অতটা ইমিউনিটি গ্রো করে না। সো ওইভাবে একটু মাথায় রাখবা। এখন আমার মাথায়, হ্যাঁ ভাবি তোমাদের ভালো আছে, ভাবি অলওয়েজ ভালো। আর এইচ মুন্না কমেন্ট করছে,
আল্লাহ আপনাকে হ্যাঁ, আমার জন্য তো বেশি বেশি দোয়া করবা যেন আমি সুস্থ থাকতে পারি, তোমাদের জন্য বেশি বেশি লাইভ ক্লাস নিয়ে আসতে পারি এবং প্রত্যেকদিন টাইমলি ক্লাসগুলো নিতে পারি। এবং কালকে কিন্তু 1 ঘন্টার ক্লাস হবে। আজকে ছোট জিনিস ছিল, আমি আজকে টেস্ট করতেছিলাম কয়জন আসো না আসো। সবাই আমার শুভাকাঙ্ক্ষী, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ। আমি দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালোভাবে পড়ালেখা করো, তোমাদের পরীক্ষা হয়ে যাক। বাট পরীক্ষা না হইলেও সমস্যা নাই, যেন হচ্ছে, কারণ হচ্ছে পরীক্ষা না হওয়াটা আসলেই টেনশনের। দেখো, এই আমি ভার্সিটিতে পড়ি, আমার কয়েকদিন পরে গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে, কিন্তু আমার পরীক্ষা হচ্ছে না। একটা বছর লস, আমারই তো কষ্ট লাগতেছে। কবে চাকরি নিব, কবে কবে হচ্ছে একটু রেস্ট নিব, রিল্যাক্সে যাব, এগুলাই না। আর তোমাদের তো একটা লাইফ, মনে করো এমন একটা পজিশনে আসো যে তোমাদের কোনো আইডেন্টিটি নাই। মানুষ দুইটা টাইমে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে। একটা হচ্ছে মনে করো এইচএসসির পরে, একটা কোন সময় এইচএসসির পরে, আর আরেকটা সময় হচ্ছে তোমার গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে। মানে এইচএসসির পরে তোমাকে সবাই জিজ্ঞেস করে কোথায় পড়তেছো, কোথায় ভর্তি হইতেছো, তুমি কিন্তু বলতে পারতেছো না, প্রিপারেশন নিচ্ছে, এটা তো কোনো আইডেন্টিটি হয় না। কয়েকদিন আগে তো বলতে পারতো না আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, এখন ক্যান্ডিডেট, এইচএসসি ক্যান্ডিডেট, এগুলো তো বলতে পারতো। বাট তোমরা সবাই এখন আইডেন্টিটি ক্রাইসিসে আছো। সো আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আর সবসময় 5 ওয়াক্ত যারা হচ্ছে যে ধর্ম বলো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, দেখবা হচ্ছে তোমার মনটা রিফ্রেশ থাকবে। আর কিছু করো না করো, আমাদের হচ্ছে মনটা সবার হচ্ছে রিফ্রেশ থাকে না। আর ফেসবুক জিনিসটা যদিও শিক্ষার মাধ্যম তোমাদের এখন, বাট যতটা পারো অ্যাভয়েড করো, কারণ হচ্ছে একবার ঢুকলে দেখা গেছে হচ্ছে সময় প্রচুর পরিমাণে নষ্ট হয়, প্রচুর পরিমাণে। তো যতটা পারো অ্যাভয়েড করো, একদম একান্ত প্রয়োজন ছাড়া ধরারই দরকার নেই। ফোন জিনিসটা লাইফে একটা অভিশাপ আমি মনে করি, সিরিয়াসলি ম্যান। কিন্তু এই যে আমি যে এত জ্ঞান দিতেছি, আমি নিজে পালন করি না, বাট এখন তোমরা তো ঠেকায় পড়ে গেছো, তোমাদের এই জিনিসগুলো অ্যাডভাইসগুলো পালন করাই লাগবে আর কি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। ইন্ড করে দেই ব্রডকাস্টটা, ইন ব্রডকাস্ট।